দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। 2025 সালে উচ্চ মূল্যস্ফীতির চাপ ভুগিয়েছে সাধারণ মানুষকে। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার তাগিদ বিশ্লেষকদের। ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নের মাধ্যমে বছরে 2 লাখ কোটি টাকা রাজস্ব বাড়ানো সম্ভব দাবি গভর্নরের। কমবে আর্থিক দুর্নীতিও। বহুমুখী পাট পণ্যের পসরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সরকারি সহায়তা পেলে রপ্তানি আয়ে বড় ভূমিকা রাখার আশা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। জীবনযাত্রার ব্যয় থেকে বের হতে পারেনি দেশের মানুষ। সদ্য শেষ হওয়া বছরেও মূল্যস্ফীতির চাপ ভুগিয়েছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর জনগোষ্ঠীকে। বিশ্লেষকরা বলছেন, বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন না এনে শুধুমাত্র নীতি সুদ হার বাড়িয়ে দেশের মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। একই সাথে বাড়াতে হবে রাজস্ব আদায়, কমাতে হবে ঘাটতি বাজেটের পরিমাণ। রায়হান শোভনের রিপোর্ট। সকাল থেকে রিকশা চালিয়ে ক্লান্ত শরীরকে কিছুটা প্রশান্তি দিতেই অশোকের এই চায়ের কাপে চুমুক। চায়ের চুমুক কিছুটা স্বস্তি দিলেও সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম ও সেখান থেকে প্রাপ্ত আয় নিয়ে অনেকটাই অস্বস্তিতে এই চালক। দিন যায়, মাস যায়, বারে ব্যয়, কিন্তু মেলে না আয় ব্যয়ের গাণিতিক হিসাব। সর্বোচ্চ মনে করেন যে 800-900 টাকা ইনকাম করি, এটা দিয়ে মনে করেন নিজের খরচ দিয়ে বউ বাচ্চা পালা খুবই কষ্টকর। বাজারে যে জিনিসপত্রের দাম সেই হিসাবে মনে করেন যে আমাদের যে টাকা ইনকাম করি এ টাকা দিয়ে হয় না আমাদের। অশোক, রহিম কিংবা করিম, সমাজের আয়ের বিচারে মধ্য কিংবা নিম্ন স্তরে থাকা কারো আয়ের সাথে যেন মিল নেই ব্যয়ের। এই হিসাব আরও স্পষ্ট হয় পরিসংখ্যান ব্যুরোর সবশেষ মজুরি ও মূল্যস্ফীতির চিত্র থেকে। সংস্থাটির সবশেষ তথ্য অনুযায়ী গেল ডিসেম্বরে দেশে মজুরি বৃদ্ধির হার ছিল 8.7%। বিপরীতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে প্রায় 8.5%। আপনি যদি নিম্নবিত্তের কথা বলেন, তাদের মজুরি বাড়ার চেয়ে মজুরি যে হারে বাড়ছে তার চেয়ে ডাবল হার মূল্যস্ফীতি এখনো বিরাজমান রয়েছে। প্রকৃত আয় কমে যাচ্ছে এবং তাদের জীবন জীবিকা নির্বাহ অনেক কঠিন হয়ে যাচ্ছে। তথ্য বলছে 2024-এর ডিসেম্বরে দেশে মূল্যস্ফীতির হার ছিল 10.89%। সে হিসাবে 2024-এর ডিসেম্বরের তুলনায় 25-এ 2% মতো কমেছে মূল্যস্ফীতির হার। আর সবশেষ নভেম্বরে মূল্যস্ফীতির হার ছিল 8.29%। সে হিসাবে মাসের ব্যবধানে কিছুটা বেড়েছে মূল্যস্ফীতির হার। যখন কোনো একটা দেশের 8% থেকে 10% মূল্যস্ফীতি থাকে, তখন সেটাকে আপনি অবশ্যই উচ্চ মূল্যস্ফীতি হিসাবে ট্রিট করবেন। শুধুমাত্র নিম্নবিত্ত ফিক্সড ইনকাম আর্নার না, সকল মানুষকে জীবিকাকেই আমি মনে করি এফেক্ট করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ, যার মধ্যে অন্যতম নীতি সুদ হার বাড়িয়ে বাজারে অর্থের যোগান কমানো। এই সময় কয়েক দফায় বাড়িয়ে নীতি সুদ হার নির্ধারণ করা হয়েছে 10%, যার ফলে ব্যাংক ভেদে ঋণের সুদ হার পৌঁছে গেছে 13 থেকে 15%-এর ওপরে। কিন্তু তারপরেও কেন কমছে না মূল্যস্ফীতি? শুধু মনিটারি পলিসি দিয়ে তো আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আনতে পারবেন না। মনিটারি পলিসির সাথে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স নিতে হয়, কিন্তু আমরা সেদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স দিয়ে খুব বেশি আমরা তৎপর ছিলাম না। তথ্য বলছে 2025-এর শুরু কিংবা তার আগের বছরের তুলনায় দেশে মূল্যস্ফীতির হার কমলেও গেল 6 মাস ধরে ঘোরাফেরা করছে 8.5 থেকে 8.5%-এর ঘরে। 2025-এর ডিসেম্বর নাগাদ মূল্যস্ফীতি 6% নেমে আসবে এমন প্রত্যাশাও ছিল প্রধান উপদেষ্টার। আর অর্থবছর শেষে মূল্যস্ফীতি 5-এর নিচে নেমে আসবে এমন আশা জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আর বাজেটে লক্ষ্য ধরা হয়েছিল 6.5%, যদিও তা সংশোধন করে নির্ধারণ করা হয়েছে 7%। ভালো সময় আমরা আবার বলে ফেলি যে আমি আগামী বছরের মধ্যে 5% বা 6% নামিয়ে আনবো। এখন ধরুন সংশোধিত যেটা ধরেছে সেটাই আপনার মিট আপ করতে পারে কিনা দেখেন না, এটা তো ইম্পসিবল আমার মতে। তথ্য বলছে 2025-এ দেশে গড় মূল্যস্ফীতির হার ছিল 8.77%। 2024-এ এ হার ছিল 10.34%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ক্যাশলেস সোসাইটি হলে বছরের রাজস্ব আয় বাড়বে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা। সেই সাথে কমবে দুর্নীতি, এমন দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। রোববার ইসলামী ব্যাংকের এমএসএফ সার্ভিস এম ক্যাশের রিব্র্যান্ডিং অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দেশের সকল ইসলামী ব্যাংককে শরিয়া ভিত্তিক প্রিন্সিপাল মেনে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান গভর্নর। দক্ষিণ এশিয়ার দেশগুলো দ্রুত ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে গেলেও অনেকটা পিছিয়ে বাংলাদেশ। টাকা লেনদেনের জন্য এখনো মানুষকে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে আন্তঃসংযোগ লেনদেন শুরু করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। এম ক্যাশের আলোচনায় গভর্নর বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়া এখন মূল লক্ষ্য। এজন্য কিউআর কোডের মাধ্যমে লেনদেন বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
উদ্যোক্তাদের জন্য কিউআর কোড বাধ্যতামূলক করার কথাও বলেন গভর্নর। আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যাশলেস বাংলাদেশ। যে আমরা এখন পর্যন্ত ভারত, নেপাল বা ভুটানের মতো আমরা আমাদের রিটেল কাস্টমার স্টোর লেভেলে কেনাবেচা যেটা হচ্ছে সেখানে কিন্তু আমরা পেনিট্রেট করতে পারিনি। যারা ট্রেড লাইসেন্স নেবেন তাদেরকে অবশ্যই রিনিউয়াল করার সময় এবং নতুন নেওয়ার সময় কিউআর কোড নিতে হবে এবং কিউআর কোড ডিসপ্লে করতে হবে এবং কিউআর কোড ডিসপ্লে না করলে পরে পেনাল্টি হবে এবং কিউআর কোডকে দিয়ে কেউ পে করতে চাইলে তাকে অ্যাকসেপ্ট করতে হবে। বিগত সময়ে রাষ্ট্রীয়ভাবে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে জানিয়ে গভর্নর বলেন, সম্পদ ছাড়া ভুয়া কাগজপত্রের মাধ্যমে দেয়া ঋণের টাকা পাচার হয়েছে। এ সময় দেশের সকল ইসলামী ব্যাংকে শরিয়া ভিত্তিক প্রিন্সিপাল মেনে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান তিনি। আমাদের হিসাবে বাংলাদেশে ক্যাশলেস হলে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকার নতুন রাজস্ব বা আয় বৃদ্ধি পাবে। এইখানে কাজ করলে পরে আমরা দুর্নীতির উপরও একটা অভিজ্ঞতা আনতে পারবো, আমরা অর্থনীতিকে সচ্ছল একটা চিত্র দেখতে পারবো এবং সবকিছুই একটা স্বচ্ছভাবে পরিচালিত হবে। টাকা ছাপানো ও নগদ অর্থ ব্যবস্থাপনার কারণে বছরে 20,000 কোটি টাকা খরচ হয় বলেও জানান গভর্নর। বাংলাদেশ একটা দেশ যেটাতে আমরা 20,000 কোটি টাকা খরচ করছি শুধু ক্যাশ ম্যানেজমেন্টে। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 58 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,939-এ। বেচা কেনা হয়েছে 412 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 38টির, কমেছে 313টির, আর অপরিবর্তিত আছে 41টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 4,939.59 পয়েন্টে, যা গত বৃহস্পতিবার থেকে 58.96 পয়েন্টস কম। আজ টার্নওভার ওয়াইজ মার্কেটে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 3.9% কম। উল্লেখ্য, আজকের সেশনে লার্জ ক্যাপ সেক্টরে নেগেটিভ পারফরমেন্স লক্ষ্য করা গেছে, যার মধ্যে হাইয়েস্ট লস হয়েছে এনবিএফআই সেক্টরে, ফলোড বাই ব্যাংক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। টার্নওভার ওয়াইজ টপ সেক্টরগুলো ছিল যথাক্রমে ব্যাংক, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস অ্যান্ড টেক্সটাইলস। আজকের সর্বাধিক ট্রেডেড স্টকগুলো হলো ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ডমিনেট স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং সিটি ব্যাংক পিএলসি। বহুমুখী পাট পণ্যের পসরা সেজেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। দেশের নানা প্রান্তের ক্ষুদ্র আর মাঝারি উদ্যোক্তারা প্রদর্শন করছেন রকমারি সব পণ্য। তবে ব্যাংক ঋণের উচ্চ সুদহার, প্রণোদনার অভাব, কাঁচামালের বাড়তি দামের কারণে এগোতে পারছে না এ খাতের উদ্যোক্তারা। তাদের দাবি, সরকারি সহায়তা পেলে রপ্তানি আয়ে বড় ভূমিকা রাখবে খাতটি। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। টেবিল ল্যাম্প থেকে শুরু করে বনসাই, মিরর ব্যাগ কিংবা জায়নামাজ, পাটের তৈরি এমন শতাধিক পণ্য নিয়ে বাণিজ্য মেলায় এসেছেন মেহেদি হাসান শিহাব। প্রায় 2 যুগ আগে ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের হাতে যাত্রা শুরু হলেও সময়ের সাথে সাথে প্রতিষ্ঠানটির হাল ধরেছেন এই উদ্যোক্তা। শুধু পাট কিন্তু আমার কাঁচামাল, তো এটা যেমন গত বছর আমরা যে প্রাইজে কিনে আনছি, এই বছর আনতে গেলে এর থেকে বেশি দেওয়া লাগতেছে। কিন্তু পাটের কিন্তু চাহিদা আছে, সব জায়গাতে পর্যাপ্ত মজুত আছে, কিন্তু তারপরও আমাদের প্রাইস বেশি দিয়ে কিনা লাগতেছে। শুধু শিহাব নয়, তার মতো আরো অর্ধশত উদ্যোক্তা অংশ নিয়েছেন এই আয়োজনে, যারা পাটের তৈরি ব্যাগ, জুতা, শতরঞ্জির মতো নানা ধরনের পণ্য নিয়ে হাজির হয়েছেন মেলায়। তবে ব্যাংক ঋণের সুদহার, নগদ প্রণোদনার অভাব আর পণ্য তৈরির কাঁচামালের দর বাড়ায় সম্ভাবনা থাকার পরেও এগুতে পারছেন না উদ্যোক্তারা। তাদের আশা, সরকারি সহায়তা পেলে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে রপ্তানি বাড়বে তাদের উৎপাদিত এসব পণ্য। আগে আমরা সাবসিডি পাইতাম পাটের ক্ষেত্রে 20%, সেইটা এখন কমাই দিছে। তো এইটা যদি আবার চালু করে আর সরকারের যে ট্যাক্সগুলো আছে সেগুলো যদি একটু মওকুফ করে, সেক্ষেত্রে আমরা আরো দ্রুত আরো বেশি পরিমাণের এক্সপোর্টের দিকে আগে যেতে পারবো ইনশাল্লাহ। বাইরে যারা বায়ার আছে, বায়ারের মাধ্যমে আমরা বাইরে পাঠাই, হ্যাঁ, সেল হচ্ছে। কিন্তু মেলায় যে আমরা আসছি, তোমার এখানে এটা ঢাকায়, তাই সেই আর কি আশা আমাদের পূরণ হচ্ছে না। উদ্যোক্তাদের তৈরি পণ্যের পাশাপাশি প্রতিবারের মতো মেলায় স্থান পেয়েছে কারাবন্দীদের তৈরি দেশীয় পণ্য, যেখানে দেশের 27টি কারাগারের কাঠবাঁশ, বেত ও পাটের তৈরি 4 শতাধিক পণ্য স্থান পেয়েছে। সংশ্লিষ্টরা জানান, বন্দীদের মূলধারায় ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। সমাজের মূল স্রোতধারার সাথে মিশে যাওয়ার জন্য বা তাদের এই বন্দির হাতকে আমরা শ্রমিকের হাত, কর্মীর হাত
শিল্পীর হাত তৈরি করার জন্যই এই উদ্যোগটি, যেটা কারাগারকে সংশোধনাগার করার একটা বড় পদক্ষেপ হিসাবে আমরা মনে করি। দেশে পাটজাত পণ্যের বাজার বাড়লেও ভালো খবর নেই রপ্তানিতে। ইপিবির তথ্য বলছে 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে পাটজাত পণ্য রপ্তানি থেকে আয় এসেছে 41.27 কোটি ডলার, যা গেল বছরে একই সময়ের তুলনায় 0.3% বেশি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আসন্ন রমজানকে ঘিরে ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, ভোগ্যপণ্য আমদানি বিবেচনা করলে এবার সংকট কিংবা দাম বাড়ার সুযোগ নেই। তবে সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর নজরদারির পরামর্শ তাদের। নাজমুল সাদেকের রিপোর্ট। রমজানের বাকি মাত্র 5 সপ্তাহ। এই উপলক্ষে এরই মধ্যে ছোলা, চিনি, খেজুর, তেল সহ বিভিন্ন ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে। চট্টগ্রাম কাস্টমসের হিসেবে গেল বছর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত রমজানের আগে ছোলা, চিনি, খেজুর ও বিভিন্ন ডাল সহ নানা ভোগ্যপণ্য আমদানি হয়েছিল 10,28,000 টনের মতো। আর এবার অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সেসব পণ্য আমদানি হয়েছে প্রায় 9 লাখ টন। জানুয়ারিতে এর পরিমাণ আরও বাড়বে। আমদানি অন প্রসেসে বিশেষ করে খেজুরটা আমদানি হচ্ছে, শুল্ক হারটা কমানো হয়েছে, সেটা একটা বিষয়। এখন যে ট্রেন্ডটা যেটা দেখা যাচ্ছে এই বছরে, তাতে মনে হচ্ছে যে গত অর্থ বছরে রমজানের সময় যেটা হয়েছিল আমদানি, তার তুলনায় হয়তো বেড়ে যাবে আশা করা হচ্ছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের তথ্য মতে আমদানির পথে রয়েছে 1,29,000 টন ছোলা, 53,856 টন মসুর ডাল, 1,30,430 টন মটর, খেজুর 50,055 টন ও 3,29,100 টন সয়াবিন সহ বিভিন্ন ভোগ্যপণ্য। ছোলা, খেজুর, তারপরে মটর, সয়াবিন, সরিষা, যেসব জিনিস আমাদের রমজান মাসে প্রয়োজন, সেগুলি আমদানি কিন্তু একটু এখন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। এই বছর 85,000 টন অলরেডি আমাদের ছোলা চলে আসছে। তো এবং জানুয়ারি মাসে আশা করি যে বাকি যে পরিমাণ ছোলা, যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণে আইপি দেওয়া আছে এবং আমদানি করা স্বাভাবিকভাবে আমদানি করতেছে, এবং আশা করি যে রমজান শুরু হওয়ার আগেই সমস্ত পণ্য আমদানি হয়ে যাবে। ব্যবসায়ীরা বলছেন, এবার রমজানে সংকট বা দাম বাড়ার সুযোগ নেই। গত বছর অনেক ব্যাংকে দিতে পারে না, কিন্তু এবছর অনেক ব্যাংকে দিতে পেরেছে বিদায় আপনার মালের পর্যাপ্ত পরিমাণ মাল কি হয়েছে, এলসি হয়েছে। এলসি হওয়ার কারণে মাল দাম কি দিন দিন কমে যাচ্ছে। কোনো কিছু সংকট হওয়ার সম্ভাবনা নাই। এখানে বাজারের মধ্যে আপনার বাজার চাহিদার তুলনায় মাল আমদানি বেশি হওয়ার কারণে বাজার কমে যাচ্ছে। আমদানি পণ্য দ্রুত বাজারে সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রমজানকে সামনে রেখে যে মালামালগুলো বেশি আসে, বিশেষ করে ধরেন ছোলা, চাল, ডাল, গম, চিনি, এগুলোকে আমরা প্রায়োরিটি ভিত্তিতে হ্যান্ডেল করে যাচ্ছি, যাতে কোনো রকম কোনো জাহাজ আইডেলিং করতে না হয়। বার্জগুলো যেন ঠিক সময়ে যায়, লাইটারগুলো যেন ঠিক সময়ে যায় এবং ঠিক সময়ে যেন আনলোডিং শুরু হয়। সাধারণত দেখা যায় অনেকগুলা ছোটোখাটো বার্জ এগুলা দিনের পর দিন দাঁড়িয়ে থাকে। এখানে হয়তো ব্যবসায়িক কোনো ফায়দা করার জন্য অনেকে এই কাজটা করতে পারে, বাট আমরা সেটা ক্লোজ মনিটরিংয়ে রেখেছি। রমজানে ভোগ্যপণ্য মূল্য নিয়ন্ত্রণে এখন থেকেই কঠোর নজরদারির পরামর্শ বাজার সংশ্লিষ্টদের। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ভেনেজুয়েলার জ্বালানি তেল খাতে $100 বিলিয়ন বিনিয়োগের জন্য মার্কিন জ্বালানি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে পেয়েছেন শীতল প্রতিক্রিয়া। ভেনেজুয়েলা বর্তমানে বিনিয়োগের অযোগ্য বলছেন অনেকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত সপ্তাহে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের পর তেল উত্তোলনে তৎপর হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। সে লক্ষ্যেই মার্কিন তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে বসেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের বড় তেল কোম্পানিগুলোর মধ্যে একমাত্র শেভরনই ভেনেজুয়েলার কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি স্পেনের রেপসল ও ইতালির এনি সহ কয়েকটি বিদেশি কোম্পানি এখনও সেখানে সক্রিয়। বৈঠকে এসব কোম্পানির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ট্রাম্পের লক্ষ্য ছিল ভেনেজুয়েলার তেল খাতের জন্য অন্তত $100 বিলিয়ন বা $10,000 কোটি বিনিয়োগের অঙ্গীকার।
তবে ট্রাম্পের আহ্বানে খুব একটা সাড়া দেয়নি তেল কোম্পানিগুলো, বরং তারা বলেন ভেনেজুয়েলায় এখন বিনিয়োগ করার মতো পরিস্থিতি নেই, এমনকি দেশটি বর্তমানে বিনিয়োগের অযোগ্য বলেও মত তাদের। ট্রাম্পের মতো মার্কিন তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তারাও জানেন ভেনেজুয়েলা রীতিমতো তেলের ওপর বসে আছে, কিন্তু ভেনেজুয়েলায় বড় ধরনের বিনিয়োগ করতে যথেষ্ট পরিবর্তন নিয়ে আসতে হবে। এ পরিস্থিতিতে তারা বড় ধরনের বিনিয়োগের অঙ্গীকার করেননি, যদিও যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম আরো কমবে বলে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে প্রত্যাশার কথা জানান ট্রাম্প। বৈঠকে উপস্থিত তেল কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা সতর্ক অবস্থানে ছিলেন। এক্সনের প্রধান নির্বাহী ড্যারেন উডস বলেন, অতীতে ভেনেজুয়েলায় তাদের সম্পদ দুবার জব্দ করা হয়েছে, তৃতীয়বার সেখানে বিনিয়োগ করার আগে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন অপরিহার্য। ভেনেজুয়েলার মোট তেল উৎপাদনের প্রায় 1/5 করছে মার্কিন তেল কোম্পানি শেভরন। তারাও পরিস্থিতি সম্পর্কে সতর্ক, বলছে এখন ভেনেজুয়েলায় তাদের যে কার্যক্রম তার ভিত্তিতে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে এক্সন বলছে পরিস্থিতি মূল্যায়নে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা কারিগরি দল পাঠাতে চায়। ট্রাম্প জানান কোন কোন কোম্পানিকে ভেনেজুয়েলায় কাজ করার অনুমতি দেয়া হবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তার প্রশাসন। কোম্পানিগুলোকে সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। একই সঙ্গে তেল বিক্রির ওপর নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখতে চান তারা। তথ্য বলছে গত কয়েক দশকে বিনিয়োগের ঘাটতি, দুর্বল ব্যবস্থাপনা ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার তেল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে দৈনিক প্রায় 10 লাখ ব্যারেল তেল উৎপাদন করছে দেশটি। বৈশ্বিক সরবরাহে দেশটির অংশ 1%-ও কম। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।